স্বাগত দ্য চেঞ্জ মেকার। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি সমাজ পরিবর্তনের, দিন বদলের। আমাদের আশেপাশে কেউ কেউ আছেন যারা সেই স্বপ্নকে বাস্তবে রূপ লাভ করেন, সৃষ্টি করেন দৃষ্টান্ত। আমাদের আজকের দ্য চেঞ্জ মেকার অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ সৃষ্টি করেছেন দৃষ্টান্ত। আমরা তার চেঞ্জ মেকিং এর গল্পটা জানবো। আপনারা জানেন যে আমরা সাধারণত আমাদের এই প্রোগ্রামটা স্টুডিওতে করে থাকি, বাট করোনার এই কঠিন সময়ে আমরা আসলে যার যার বাসা থেকে আমরা ভার্চুয়ালি প্রোগ্রামটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনাকে এবং একই সাথে স্বাগত জানাচ্ছি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহকে। ধন্যবাদ আপনাকে, দর্শকদেরও স্বাগত জানাচ্ছি। অধ্যাপক আব্দুল্লাহ, আমাদের প্রোগ্রামটার একটা প্যাটার্ন আছে। আমরা সাধারণত একটা স্টোরি দিয়ে শুরু করি, বাট আজকের প্রোগ্রামের জন্য আমরা একটু অন্যভাবে যেতে চাই। আমরা স্টোরিতে যাওয়ার আগে আমাদের প্রোগ্রামে একটা র্যাপিড ফায়ার সেকশন আছে, যেখানে আমরা যে প্রশ্নগুলো করি আমাদের যারা গেস্ট থাকেন তারা খুব ফাস্ট আনসার দিবেন। সেটা যেহেতু এখন করোনার সময়, আমরা আসলে এখান থেকেই শুরু করি। আশা করি আপনি একটু শর্ট করে এবং ফাস্ট আনসার দিবেন। ডক্টর, কোভিড পেশেন্টদের খাবার কেমন হওয়া উচিত, যেহেতু বেশিরভাগই তাদের কোনো স্বাদ থাকে না, গন্ধ থাকে না? ধন্যবাদ। আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, রুগী যা পছন্দ করে তাই কিন্তু খেতে পারে, খাওয়া দাওয়া কোনো নিষেধ নাই। তবে আমরা সাধারণত বলি, রুগীকে বলি গরম পানি খাবেন, গরম পানি দিয়ে একটু বাষ্প টানতে পারেন, রং চা, কফি, আদা, এলাচি এগুলো দিয়ে হলে খেতে পারে। যে কোনো ফলমূল, টাটকা ফলমূল, শাকসবজি অবশ্যই তা হবে ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত, এগুলো খেতে পারে। এমনি রুগীকে আমরা এনকারেজ করি সুষম খাদ্য, যেমন সুষম খাদ্য বলতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলোর জন্য সাফিসিয়েন্ট হয়, এটা হলে চলবে। এবং এর মধ্যে অবশ্যই যেন শাকসবজি এবং ফলমূল একটা থাকে, তাতে কোনো অসুবিধা, রুগী যা পছন্দ করে আমরা তাই খেতে পারি, কোনো বাধা ধরার নিয়ম কিন্তু নাই, সব খেতে পারবে। সিমটম দেখার কতদিন পরে টেস্ট করানো উচিত? যখন সিমটম আসলো? আমার মনে হয় সিমটম দেখার সাথে সাথেই টেস্ট করলেই কিন্তু এগুলো পজিটিভ চলে আসে, খুব দেরি করার দরকার নেই আর কি। কারণ বেশি দেরি করলে বরং রোগীর ক্ষতি হতে পারে। এটা হলো আর্লি ডায়াগনোসিস, তার মানে আর্লি ডিটেক্ট করা, টেস্ট করা, ট্রেসিং করা। এবং যদি আর্লি ডায়াগনোসিস হওয়া যায়, টেস্ট ট্রেসিং যদি ডায়াগনোসিসটা হয়েই যায়, টেস্ট করলাম, তাকে ধরা পড়লো রোগটা, তারপরে তাকে দ্রুত আইসোলেট করবো। এই জন্য যত আর্লি টেস্ট করা যায় ততই রোগীর জন্যও ভালো, অন্যদের জন্যও ভালো। কারণ আমরা টেস্ট করে কনফার্ম করবো, যদি পজিটিভ হয় তাকে আইসোলেট করবো, যাতে তার মাধ্যমে অন্যদের মধ্যে রোগটা ছড়াতেও না পারে এবং তার প্রপার চিকিৎসাটা সময় মতো হয় আর কি। এটা আমাদের জন্য জরুরি। এই বাসায় যখন কেউ আইসোলেশনে থাকে, বাসায় কি কি থাকা জরুরি? বাসা বলতে রুগীটা একটা আলাদা রুমে থাকবে, রুমে তার ব্যবহার্য জিনিসপত্র সবই থাকবে, যেমন তার কাপড় চোপড়, টাওয়েল বলেন, যদি পুরুষ হয় তার জন্য যা দরকার, মহিলাদের যা যা দরকার এগুলো সব থাকবে। এবং নর্মাল তার জীবনযাপনের জন্য যেগুলো দরকার এগুলো সবই রাখা হবে। শুধু খাওয়া দাওয়াটা বাইরে থেকে তার ঘরের পরিবার পরিজন বা আত্মীয় স্বজন বা যারা তার পরিচর্যায় নিয়োজিত এরকম লোক, তারা খাওয়াটা সাধারণত ভালো হয় দরজায় রেখে আসবে, তাকে ইশারা দিবে বা টোকা দিবে, উনি বাইরে থেকে খাওয়াটা নিয়ে ভিতরে খাবেন। খেয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই যে খাওয়ার যে বাসনপত্র যেগুলো আছে বা ট্রেটা, থালা বাসন সবগুলো আবার বাইরে রেখে যাবে। আর সবচেয়ে ভালো হয় তার জন্য আলাদা টয়লেট যদি সম্ভব হয় সেটা ব্যবহার করা, ওই টয়লেটটা অন্য কেউ ব্যবহার করবে না। তবে হ্যাঁ, অনেকের এক ঘরে হয়তো আরো পরিবার পরিজন টয়লেট নাই বা একটাই আছে, রুগী উনি ব্যবহার করার পরে ভালো করে সুন্দর করে যে কোনো একটা অ্যান্টিসেপটিক দিয়ে ওই টয়লেটটা যেন ভালো করে ওয়াশ করে রাখেন, ওয়াশ করে উনি ওনার ঘরে চলে যাবেন। অন্যরা এই ঘরটা সুন্দরভাবে, যদি ওয়াশ করা না থাকে, ওয়াশ করে যেগুলো যে কোনো একটা ধরুন ডেটল বলেন, স্যাভলন বলেন, এই জাতীয় জিনিস দিয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা এটা ব্যবহার করবে, এটা তার জন্য জরুরি। আমরা দেখছি যে কোভিড-19 ফুসফুস অনেক বেশি সংক্রমিত হয়। আপনি টেস্টের কথা যেটা বললেন, তাহলে কি কোভিড-19 টেস্টটাই আগে করা উচিত, নাকি টেস্ট করার আগে যদি সিমটম থাকে ফুসফুসের সিটি স্ক্যান করে তারপরে ডক্টরের কাছে যাওয়া উচিত? না, আমরা কোভিড টেস্টটা তো করবোই, দুইটাই করা উচিত। আমাদের একসাথে কোভিড টেস্ট, দুইটা তো একসাথে সব জায়গায় হয় না। কোভিড-19 টেস্টটাই তো আমরা 1 নম্বরে আগে করব। এতে করে আরো এক্সট্রা কিছু টেস্ট থাকে রোগীর লক্ষণ অনুযায়ী। আমরা নর্মালি অনেক সময় এক্সরে চেস্টও করি, এর সাথে HRCT বলে, এটা করে ফেলাই ভালো যদি তার এরকম স্ট্রং সিমটম বা লক্ষণ এগুলো থাকে আর কি। এছাড়া ব্লাডের কিছু কিছু এক্সট্রা টেস্ট করা হয়, যেমন আমরা CRP করি, ফেরিটিন করি, ডি ডাইমার করি, FTP করি, সিম্পল ব্লাড কাউন্টটাও করি, CBCটাও করি, এগুলি সাধারণত করা হয়। এরপরে যদি রোগী জটিল হয়, হাসপাতাল সিরিয়াস হয়, হাসপাতালে ভর্তি থাকে, আরো কিছু কিছু এক্সট্রা টেস্ট মাঝে মধ্যে করতে হয়, যেমন আমরা সিরাম ইলেকট্রোলাইট করি, তার ক্যালসিয়াম দেখি, ম্যাগনেসিয়াম দেখি, প্রোটিনটা দেখি, এগুলো কিন্তু পর্যায়ক্রমে রোগীর টেস্ট গুলো করা হয়। তবে প্রাথমিকভাবে
কোভিড টেস্টটাও যেমন করবো, এর সাথে HRCT-টাও করবো, দুইটা সাইমালটেনিয়াস মোরলেস একসাথেই করাই ভালো আর কি। অক্সিজেন স্যাচুরেশন কত কমলে তাকে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত? অবশ্যই রোগীকে আমরা বলেই দিই যে আপনার ঘন ঘন আপনি একটা অক্সিমিটার দিয়ে অক্সিজেনটা মাপবেন। সাধারণত আমরা বলি যে 94 এর নিচে বা 95 এর নিচে আসলেই হাসপাতালে যেতে হয়। তবে হ্যাঁ, শুধু অক্সিজেন না, রোগী যদি বয়স্ক হয়, ধরুন 60-এর উপরে, তার যদি কোনো কোমরবিডিটি থাকে, তার ধরুন ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, কিডনি লিভারের রোগ, ক্যান্সারের রোগী, হার্টের রোগী, স্ট্রোকের রোগী, বা তার শ্বাসযন্ত্রের রোগ আছে, আমরা সিওপিডি বলি, ক্রনিক ব্রঙ্কাইটিস বলি, অ্যাজমা বলি, এই ধরনের রোগী যারা আছে তাদেরকেও কিন্তু হাসপাতালে যাওয়াই ভালো, হাসপাতালে ভর্তি হওয়া উচিত তাদের জন্য কিন্তু। আপনি ডাক্তার আব্দুল্লাহ যেটা বলছিলেন যে একই বাসায় যদি থাকে তাকে আইসোলেশনে রাখা উচিত, এই আইসোলেশন পজিটিভ হবার পরে 14 দিন কি রাখতে হবে, নাকি যতদিন পর্যন্ত তার পজিটিভ থাকবে ততদিনই রাখা উচিত? দিনের বেশি লাগে না আর কি। আর ভাইরাস বডিতে কিন্তু ধরেন মোটামুটি 7-10 দিন পার হয়ে গেলে তার কিন্তু ততটা জটিলতা অ্যারাইজ করে। তো আমরা ম্যাক্সিমাম 14 দিন থাকলেই কিন্তু হয়ে যায়। টেস্ট পরে করলো, নেগেটিভ পজিটিভ কিছু যায় আসে না। তো মোটামুটি 14 দিন থাকলে এর মধ্যে ভাইরাসের কোনো অ্যাক্টিভিটি বডিতে আর থাকে না। এই জন্য আমরা বলি 14 দিন থাকলেই চলে তার জন্য। আহ প্রথমবার যখন কোভিড ঢেউটা আসলো আমরা বলছিলাম যে বাচ্চাদের কোভিড হয় না, কথাটা কি সত্য? এখন দ্বিতীয় ঢেউয়ের সময় আছি আমরা। আসলে প্রথম কথা একটা স্বীকার করতে হবে, রোগটা নতুন, আমরা অনেক কিছুই কিন্তু জানতাম না বা জানি না, বা গত বছর যা জানছি অনেক কিছু কিন্তু নতুন নতুন তথ্য কিন্তু আমরা যাচ্ছি। শুরুতে আমরা বলতাম যে এটা সাধারণত বয়স্কদের রোগ এবং যাদের অন্যান্য প্রবলেম যাদের থাকে তাদেরই বেশি হয়, ছোট বাচ্চাদের এটা হয় না। তবে এবছর আমরা দেখতেছি এটার কারণটা হলো এই ভাইরাসটা কিন্তু রূপ বদলায়, এটাকে বলে মিউট্যান্ট ভাইরাস। এইটা যে কোনো ভাইরাসই তার চরিত্র বদলায়, এটাও কিন্তু বদলাচ্ছে। এবং চরিত্র বলে আমরা নামও দিচ্ছি অনেকগুলো, আফ্রিকান ভ্যারাইটি, ব্রাজিলিয়ান ভ্যারাইটি, ইউকে অনেকে বলে বিলাতি ভাইরাস, বিলাতি ভ্যারাইটি, আমেরিকান, এরকম কিন্তু বলি আমরা। বর্তমানে আমাদের দেশে যে দ্বিতীয় ঢেউ যেটা চলছে, এই যে ভ্যারাইটি, আমাদের খুব সন্দেহ করা হচ্ছে যে আমাদের সম্ভবত আমাদের দেশে আফ্রিকান ভ্যারাইটিটাই বোধহয় বেশি সংক্রমিত হচ্ছে, ইভেন ব্রাজিলিয়ান ভ্যারাইটি এটাও সংক্রমিত হচ্ছে। এটার ক্যারেক্টারটা হলো যে এটা বয়স্কদের আক্রমণ করে, এটা সত্য, তার সাথে সাথে তরুণদের আক্রমণ করে, এমনকি ছোট বাচ্চাদেরও কিন্তু এটা আক্রমণ করছে। এই বর্তমান যে স্ট্রেন যে পাওয়া যাচ্ছে আমাদের দেশে, এই ভাইরাসের ক্যারেক্টার এরকম, অর্থাৎ যে কোনো বয়স যে কারোর কিন্তু এটা সংক্রমণ করতে পারে। আমরা এখন তো ডেলিভারি প্রোডাক্টস নেই, সেখানে পার্সেল থাকে, বই থাকে, এর মাধ্যমে কি কোভিড ছড়াতে পারে? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যে খালি যে কোনো জিনিসের তো ডেলিভারির মাধ্যমে আসে, এগুলোতে কিন্তু করোনা অতটা ছড়ায়, এটা আগে ভয় ছিল, সাধারণত এর মাধ্যমে ছড়ায় না। এমনকি এই যে আমরা পত্র পত্রিকা পড়ি, এটি নিয়েও অনেকে কিন্তু কনফিউশন করে, কারণ এগুলো মেশিনের মধ্যে দিয়ে এমন ভাবে সিস্টেমের মধ্যে চলে, এটার মধ্যে কোনো করোনার ভাইরাস ইউজুয়ালি থাকে না। সুতরাং ভয়ের কোনো কারণ নেই আসলে। আমরা ডেলিভারির মাধ্যমে কোনো অসুবিধা হয় না, করোনা কিন্তু ওইভাবে ছড়ায় না। বরং বর্তমানে একটা ভয় হচ্ছে, আমি কয়েক মাস আগেও আমার সন্দেহ হয়েছিল যে এটা সম্ভবত বাতাসের মাধ্যমে ছড়ায়। মাত্র কয়েকদিন আগে একটা রিসার্চে আমরা একটা আর্টিকেলে জানতে পারলাম যে সম্ভবত বাতাসের মাধ্যমে দ্রুত এবং বেশি ছড়ায়। এই জন্যই সারা পৃথিবীতে এত দ্রুত এটা ছড়ায় গেছে আসলে। তার মানে এটা বাতাসের মাধ্যমে ছড়ায়, বেশি ছড়ায় সম্ভবত, এবং সেই জন্য পৃথিবীর এতগুলো দেশে, 200-এর উপরে দেশ, এত দ্রুত এই রোগটা ছড়ায় গেছে। অন্য কোনো রোগ কিন্তু এত দ্রুত ছড়ায় নাই, এর আগেও যত আমরা রোগগুলো জানতে পারছি এত দ্রুত কিন্তু ছড়ায় নাই, করোনা যেভাবে সেটা ছড়াইছে। সেটা কতটুক ছড়ায় ডক্টর আব্দুল্লাহ? যে যদি 6 ফিট দূরত্ব মেইনটেইন যেটা করতে বলা হয়, কিংবা কোথাও কোথাও 3 ফিট বলা হয়, কতটুক দূর পর্যন্ত এটা বাতাসে ছড়ায়? না, এটা 6 ফিট বলতে একজন মানুষ যদি আক্রান্ত হয় তার কাছ থেকে কিন্তু 6 ফিট, আমরা 3 ফিট বলি। আমেরিকাতে এটা 6 ফিট বলে, একজন আক্রান্ত মানুষ থেকে একজন মানুষের দূরত্বটা। আর বাতাসে এমনি চলে আসে। আর এমনি আসার মধ্যে বিশেষ করে আজকাল যেমন তো যোগাযোগ যেভাবে চলছে, মানে যত রকমের, এই যে বিশেষ করে ফ্লাইট মনে করেন এক দেশ থেকে এক দেশ যাচ্ছে, এর মাধ্যমে ছড়ায় যাচ্ছে এটা। কিন্তু 3 ফিট বা 6 ফিট যে কথাটা বললেন, কোনো আক্রান্ত ব্যক্তির কাছ থেকে কমপক্ষে 3 ফিট দূরে থাকতে হয়। আর আমেরিকানরা বলে 6 ফিট, ওর মাধ্যমে এই ডিস্টেন্সের মধ্যে এটা ছড়ায়। তার মানে আমি যদি 6 ফিট কিংবা আরো বেশি দূরত্বেও থাকি, বাতাসের তাহলে মাধ্যমে অনেকটা আমি যদি সেফ আর মাস্ক, কি, আচ্ছা, তাহলে সেফ কিন্তু আর কি, এটা বাতাসের রাইট। কিন্তু না, বাতাসের মাধ্যমে বাতাসের আমি যদি মাধ্যমে মাস্ক, মাস্ক যদি পরি, হ্যাঁ মাস্ক পরি, অনেকে ডাবল মাস্ক বলে,
তাহলে কিন্তু ঝুঁকিটা কমে যায়। এই জন্যই মাস্ক পরতে বলা হয় বারবার আর কি। যে আমরা মাস্কটা অবশ্যই পরবো। এখন তো বলে যে ডাবল মাস্ক পরলে প্রোটেকশনটা বোধহয় আরো ভালো দেয় আর কি, দ্বিগুণ প্রোটেকশন দেয় আর কি। সেই জন্য মাস্ক কম্পালসারি, আমরা অবশ্যই মাস্ক পরবো, ঘরের বাইরে গেলেই আমরা মাস্ক পরবো। শরীরে অনেকে বাইরে থেকে এসে, আমি যেরকম বাইরে থেকে এসে কাপড়ে স্প্রে করি, হেক্সাসল দেই, এতে কি ভাইরাস দূর হয় যদি কিছু থেকে এগুলো থাকে? দেওয়া যায়, তবে সাধারণত শরীরের মাধ্যমে কিন্তু এই ভাইরাসটা ছড়ায় না। আমরা বারবার বলি হাত ধুইতে, তা হাত ধুইতে বলি যে কোনো সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড, অথবা হাতে স্যানিটাইজার ব্যবহার করি। এটা কিন্তু হাতের মাধ্যমেই আসলে ছড়ায়। সেই জন্য শরীরের মাধ্যমে কিন্তু অতটা ঝুঁকি নাই আমাদের। স্প্রে দিলে কেউ দিতে পারে, দিলে তো ডিসইনফেক্টেন্ট দিলে তো ক্ষতি হবে না। তবে সাধারণত বডিতে অন্যান্য অংশের মাধ্যমে কিন্তু এত দ্রুত ছড়ায় না, এটা আসলে ছড়ায় হাতের মাধ্যমে। কারণ আমরা আমরা হাতটা নাকে দেই, মুখে দেই, এইভাবে কিন্তু এটা ছড়ায় আর কি। সেই জন্যই বারবার যেটা বলা হয় যে আমরা মাস্কও পরবো, হাত ধোয়ার চর্চা চালু রাখবো, কমপক্ষে যে কোনো সাবান দিয়ে 20 সেকেন্ড, বা স্যানিটাইজার ব্যবহার করবো, এবং 3 ফিট দূরত্ব মেনটেন করব। এইগুলো যদি আমরা করতে পারি তাহলে এটা ছড়ানোর ঝুঁকিটা কমে যায়। তাহলে ডক্টর, আমি যে বাসাতে থাকি, যে বাসা থেকে এখন আপনার সাথে কথা বলছি, আমি মাঝে মাঝে বারান্দাতে যাই। ওই বারান্দাতে বাতাসের মাধ্যমে কিন্তু অনেক কিছু আসে, কিংবা আমি বাসায় থাকলে হাত ধুই না। আমার এখানে দুইটা প্রশ্ন, এক কি আমার বাসাতেও তাহলে মাস্ক পরে থাকা উচিত আমি যখন বারান্দায় যাব, এবং বাসায় যখন থাকবো আমি যদি বারান্দাতে যাই এসে কি আমার হাত ধোয়া উচিত? আসলে নিজের ঘরে যদি কোনো ইনফেক্টেড বা সংক্রমিত কোনো লোকজন, রোগী না থাকে, আপনি যখন ঘরে বসে থাকবেন, ঘরেও কিন্তু মাস্ক লাগাতে পারেন। এই যে আমরা বলি ঘরের বাইরে গেলেই মাস্ক, বাইরে যদি কোথাও যান, আপনি বাইরে যান বলতে নিজের বারান্দায় বসে থাকলে সেটা হয়তো অতটা ঝুঁকিপূর্ণ না। কিন্তু ঘরে বাইরে মানে আপনি কোথাও গেলেন আর কি, তখনই মাস্কটা পরে যেতে হয়। ঘরে, নিজের ঘরে থাকলে যদি কোনো রোগী না থাকে, সবাই সুস্থ ভালো আছেন, তারা কিন্তু মাস্ক পরার দরকার নেই আসলে। ঘরে বসে থেকে মাস্ক পরার কোনো দরকার নেই। আপনি বারান্দাও এখন বসতে পারবেন, তাতেও কিন্তু অতটা ঝুঁকি নাই। এখন একটা মেডিসিনের নাম অনেক শোনা যাচ্ছে, রেমডেসিভির, আবার একই সাথে অনেক স্টেরয়েড দেয়া হচ্ছে। এগুলো কতটুকু কার্যকর? রোগীদের যখন এটা প্রেসক্রাইব করা হচ্ছে কেউ কেউ কনফিউজড হচ্ছেন। আসলে প্রথম কথাটা হলো, এই করোনা, এই কোভিড-19 এগেইনস্টে স্পেসিফিক কোনো ড্রাগ কিন্তু বের হয় নাই, অর্থাৎ কোনো ওষুধ নাই। এটা শুধু এদের এগেইনস্টে কাজ করে, এরকম কোনো ড্রাগ কিন্তু নাই। আমরা যেগুলো দেই এগুলো কিন্তু, এই ওষুধগুলো আগে থেকেই রয়ে গেছে, এবং বিভিন্ন রোগে এগুলো ব্যবহার করা হয়। শুধু যেমন ধরেন কেউ কেউ আইভারমেকটিন ব্যবহার করে, ওর সাথে আবার ডক্সিসাইক্লিন দেয়। একটা অ্যান্টিভাইরাল ড্রাগ ইনফ্লুয়েঞ্জার জন্য ইউজ করে, ফেভিপিরাভির বলে, এটা জাপানে ইউজ করতো 2014 সন থেকে। এটাও কোনো কোনো দেশে ব্যবহার করে দেখতেছে, করোনার এগেনস্টে কাজ করে। এর সাথে যেটা বললেন রেমডেসিভির, এটাও দেওয়া হয়, এটাও কাজ করে। ইভেন আরো আরো কিছু, অনেক এর আগে অনেকে প্লাজমা দিত ওই আক্রান্ত রোগীর শরীর থেকে, এটাকে বলে যে কনভালেসেন্ট প্লাজমা, এটাও দেওয়া হতো। তার সঙ্গে স্টেরয়েডও কিন্তু দেওয়া যায়। স্টেরয়েড তো ভাইরাসকে কিল করে না। এটা দেওয়ার উদ্দেশ্য হলো, কারণ ভাইরাসের জন্য তো মানুষ মারা যায় না, মানুষ মারা যায় ভাইরাস থেকে কতগুলো সাইটোকাইন বলে, এগুলো রিলিজ হয়। এগুলো যে বডিতে বিভিন্ন রকমের রিয়েকশন বলে, তাকে বলে সাইটোকাইন স্টর্ম। এতেই কিন্তু রোগী আসলে খারাপ হয়, তার ফুসফুস আক্রান্ত হয়, ফুসফুস ড্যামেজ করে ফেলে, এবং বডির যে কোনো অঙ্গ আক্রান্ত করতে পারে, লিভার, কিডনি, হার্ট, ইভেন ব্লাড আক্রান্ত করে, ব্রেন আক্রান্ত করে, সবকিছু আক্রান্ত করতে পারে। এগুলোকে প্রিভেন্ট করার জন্য এই ওষুধগুলোর সাথে আমরা স্টেরয়েড দিয়ে দিই। সাধারণত ডেক্সামেথাসোন, মিথাইল পেনিসন, এগুলো কিন্তু দেওয়া হয়, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ব্যবহার করা হচ্ছে। এগুলো দিলে দেখা যায় যে এই জটিলতাগুলো একটু কমে যায় আর কি। সেই জন্যই এই ড্রাগ গুলো ব্যবহার করা হয়। তার চেয়েও জরুরি, যেমন অক্সিজেনটা ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় যেমন আমরা বলি হাই ফ্লো নেজাল ক্যানুলা, এগুলোও লাগতে পারে। এগুলো কিন্তু সবচেয়ে জরুরি। এগুলো নিয়ে কিছু কিছু কন্ট্রোভার্সি আছে বা মতভেদ আছে। এর মূল কারণটা হলো, আসলে যে রোগের স্পেসিফিক ড্রাগ নাই, তার নিয়ে তো একটু মতভেদ থাকতেই পারে। কারণ আমাদের তো চেষ্টা চালিয়ে যেতেই হবে। একজন মানুষ যদি সমুদ্রে ডুবতে থাকে, সে যদি একটা খড়কুটো পায়, তারকেও কিন্তু ধরে রাখে। যেহেতু স্পেসিফিক ড্রাগ নাই, আমরা এগুলো দিয়েই কিন্তু চিকিৎসা করি, এবং অনেক রোগীর কেসে কিন্তু আমরা ভালো ফলাফল কিন্তু পাচ্ছি। এবং আমাদের দেখবেন বাংলাদেশে এখন ডেথ রেট 10,000, কয়েকশো হয়েছে 10,000 কাছাকাছি। আমেরিকার মতো দেশে ওদের তো সবকিছুই আছে, ওদের দেশটা কিন্তু 5,61,000 হয়ে গেছে। ব্রাজিলে 3 লাখ ছাড়াই গেছে, ইন্ডিয়াতে ছাড়াই গেছে প্রচুর, পৃথিবীর অনেক পাকিস্তানেও দেশে, কিন্তু বাড়ছে। ইভেন ইংল্যান্ডে, পাকিস্তানে বাড়ছে, ইংল্যান্ডে, ইউকের মতো দেশে ওদের তো কোনো কিছুর অভাব নেই। লোক সংখ্যা কত, মাত্র 6, 6.5 কোটি লোক, তাদেরও কিন্তু 1,30,000 মারা গেছে। তা আমরা এইভাবে বিভিন্ন রকম ওষুধপত্র ব্যবহার করে আল্লাহর রহমতে আমরা কিন্তু আমাদের ডেথ রেট অনেকটা কমায় রাখতে পারছি। যদিও কেউ মারা যাক, এটা কিন্তু আমরা চাই না,
তারপরেও দেন 10,000 কয়েকশো হয়ে গেছে। এটা আমাদের জন্য মনে করি যে একটা বিশাল সাফল্য। সুতরাং যে ওষুধগুলো দেওয়া হচ্ছে, কিছু মতভেদ থাকে, মতভেদ নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নাই। একটা মানুষ যখন সিরিয়াস হয়, মারাই যাচ্ছে, তাকে কিছু তো একটা ট্রাই করতে হবে। আমরা এগুলো দিয়ে কিন্তু ভালো ফল পাচ্ছি, অনেক রোগীকে আমরা দেই, রোগী ভালো হয়, আমাদের অনেক রোগী ভালো আছে। ডাক্তার আব্দুল্লাহ, এবার একটু রোগ বাদে অন্য প্রসঙ্গে যাই। আপনি নিজেও বই লেখেন, আপনার প্রিয় বই কোনটা? এগুলো আসলে মাল্টিপল বই পড়ি তো, যেমন ধরেন বেশি অনেক সময় কিছু কিছু আমি হয়তো গল্পের বই পড়ি, উপন্যাস পড়ি, একটা রবীন্দ্রনাথের বই উপন্যাসের নাম পড়ি। বলেন যেটা আপনি খুব আপনার এখন মনে পড়ে আপাতত যদি এখন। কিন্তু পড়া কিন্তু হয় না। একসময় খালি যে আরব্য রজনী, পারস্য রজনী, এগুলো গল্পের বই বেশি পড়তাম। তবে ধর্মীয় বই কিন্তু আমি অনেক কিছু পড়ি আর কি। কিছু কিছু ধর্মীয় বই, যে সুন্দর সুন্দর বই আছে আমার কাছে আছে, আমি এগুলো মাঝে মধ্যে পড়ি। হয়তো ব্যস্ততার কারণে পড়া হয় না। কিছু কিছু আমি এই হাদিসের মুহূর্তে আপনার কাছে একটা গ্রন্থাবলী, বইয়ের নাম জানতে চাই, আপনি যেটাই, সেটা ধর্মীয় বই হতে পারে। যেমন ধরেন ইমাম গাজ্জালির বই, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ ওনার বই পড়ি, কিমিয়ায়ে সাআদাত পড়ি, প্রায়ই এটা পড়ি আমি আর কি। ভালো লাগে আর কি, আপনি গান শোনেন? সুন্দর লাগে। হ্যাঁ, গানও কিছু কিছু শুনি, যদিও সময় যখনই রেস্ট পাই কিছু কিছু শুনি আর কি। আপনার প্রিয় গান কোনটা স্যার? প্রিয় গানের বলতে আমার ধরেন গান তো আধুনিক গান অনেক কিছু আছে, তবে আমি মাঝে মধ্যে রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করি। রবীন্দ্রসঙ্গীতের একটা গান বলতে পারবেন স্যার? এই গানটা আপনি খুব, আহ, এখন এগুলো যদি তো আপনি আমাকে প্লে অনেক করতে গান, বলেন। লাইন তো মনে নাই। একটা বলা যায় যে একটা প্রায় শুনি, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই গানটা মাঝে মধ্যে ভালোই লাগে। দিনগুলো, একটা গান মাঝে মধ্যে শুনি, দিনগুলো মোর সোনার খাঁচায় রইলো না, এটাও একটা শুনি মাঝে সাঝে আমি। আমরা একেবারে শেষের দিকে, র্যাপিড ফায়ার সেকশনের, যদিও এটা আসলে র্যাপিড ফায়ার এখন আর নাই, এটা আসলে ইয়েতেই চলে গেছে। এখন তো কোভিডের দ্বিতীয় ঢেউ চলছে। এই দ্বিতীয় ঢেউটা কতদিন থাকতে পারে বলে আপনি মনে করেন? আসলে এটা তো হার্ড ফার্স্ট বলা মুশকিল, কারণ হয় কি, আমরা তো গত বছর প্রথম ঢেউ পার করলাম, গত 1 মাস আগেও সংক্রমণ কিন্তু বেশ কমে গেছিল, এক এক 5%-এর নিচে ছিল। আমরা সাধারণত বলি 5%-এর নিচে যদি 3 সপ্তাহ থাকে, তাহলে ধরে নেই যে সংক্রমণ আমাদের নিয়ন্ত্রণে আসছে। এবং তো তারপর আমি একটা কথা বারবার বলতাম, আমাদের নিয়ন্ত্রণে আসছে সংক্রমণ, এই আত্মতৃপ্তিতে যেন আমরা না ভুগি। কারণ এটা তো বৈশ্বিক সমস্যা। পৃথিবীর অন্যান্য দেশে, সারা দেশে, সারা পৃথিবীতে যদি হয়, তাহলে কিন্তু এটা, এই ছোঁয়া আমাদের দেশেও লাগবে, আমাদের দেশে কিন্তু চলে আসবে। আলটিমেটলি কমে গেছিল। এবং দেখেন পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু আজও বা গতকালে বোধহয় 2,61,000 লোক আক্রান্ত হয়ে গেছে। এগুলো কিন্তু চলে আসছে আর কি। সেই জন্য এই যে আমাদের কিন্তু, আমাদের নিজেদের কারণেও আসছে, বাইরের থেকেও আসছে। নিজেদের কারণে বলতে যেটা বলি, যে আমাদের জনগণের মধ্যে একটা বিশাল অংশ স্বাস্থ্যবিধি মানে না, স্বাস্থ্যবিধির তোয়াক্কা করে না, গা ছাড়া ভাব, ড্যাম কেয়ার ভাব, ঢিলে ঢালা ভাব, একেবারে উদাসীন্য ভাব। কেউ মাস্ক পরতে চায় না, অনেকে হাত ধোয়ার চর্চা নাই, শারীরিক দূরত্ব তো মেনটেন করেই না। এই যে দেন শারীরিক দূরত্ব কিভাবে মেনটেন, দেন বিয়ে শাদী ধুম পড়ে গেছে, সভা সমিতি মিছিল মিটিং চললো, আপনি পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, লুকারণ্য, আপনি রাজনৈতিক, ধার্মিক, সামাজিক বলেন, ধর্মীয় বলেন, সব জায়গায় লোক জনসমাগম চলছে, এবং কেউ স্বাস্থ্যবিধি মানছে না। ফলে কিন্তু এটা বেড়ে গেছে। এছাড়া প্রশাসনের একটু ঢিলে ঢালা ভাব ছিল, জনগণের মধ্যে যেমন গা ছাড়া ভাব, প্রশাসনে কিন্তু ঢিলে ঢালা ভাব ছিল। তারা মনে করছে, বা আমরাও মনে করছি, বোধহয় সংক্রমণ আমাদের জন্য কমে গেল, করোনা থেকে বোধহয় আমরা বেঁচেই গেলাম, করোনা বোধহয় আর হবে না। এই ভুলের মাসুল কিন্তু এখন কিন্তু চলছে, দ্বিতীয় ঢেউ চলছে। কবে যাবে আমরা বলতে পারছি না, তবে সাধারণত দ্বিতীয় ঢেউ কিন্তু খুব সিরিয়াস হয়। তা আমার মনে হয় এটা যেহেতু বাড়তে বাড়তে এটা পিকে যাবে, পিকে যায় কয়েকদিন থাকবে, এটাকে বলে প্লেটু। এই তারপরে যখন কমা শুরু হবে, তখন আমরা বলবো যে কমছে। আমার মনে হয় আগামী কয়েকদিন চলবে, বা হয়তো সপ্তাহখানি চলে বোধহয় এটা কমা শুরু করবে, আমার মনে হচ্ছে আর কি। বাকিটা কিন্তু একেবারে হলফ করে বলা মুশকিল। কারণ সারা পৃথিবীতে অনেক দেশে কিন্তু প্রচুর আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, আমাদের দেশেও বেড়ে যাচ্ছে, মৃত্যুর মিছিলও বেড়ে যাচ্ছে। তারপরেও বলবো যে আশা করি আমরা আগামী 1 সপ্তাহ অবজার্ভ করলে আমরা বলতে পারবো এই দ্বিতীয় ঢেউটা কতদিন চলবে, বা আরো চলবে কিনা, এটা পরে বোঝা যাবে। তৃতীয় ঢেউ কি আসতে পারে? এটা তো বলা মুশকিল। প্রথম কথা হলো, যে কোনো একটা ঢেউ, প্রথম বলেন, দ্বিতীয় ঢেউ পিক উঠবে, প্লেটু কয়দিন থাকবে একরকম, তারপরে কমবে। কমতে কমতে আবার 5%-এর নিচে যদি 3 সপ্তাহ থাকে, তখন আমরা বলি সংক্রমণটা নিয়ন্ত্রণে আসছে আমাদের। এবং তারপরে হবে কি হবে না, সেটা আমাদের জনগণের আচার আচরণ, প্রশাসনের আচার আচরণ, সবার কার্যক্রম প্রণালীর উপরে কিন্তু নির্ভর করবে। আমরা যদি সুন্দরভাবে স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনে চলি,
মাস্ক পরি, হাত ধোয়ার চর্চা চালু রাখি, শারীরিক দূরত্ব মেনটেন করি, এবং আমরা সবাইকে বলি, এখনো বলছি, সবাই যেন আমরা টিকা নেই, যারা নেন নাই তারাও নেবেন। এইভাবে যদি আমরা চালিয়ে রাখতে পারি, তাহলে তৃতীয় ঢেউ আসবে, হয়তো আসবে না, বা আসলেও অত সিরিয়াস হয়তো হবে না। আমরা সেটাকে, সংক্রমণটাকে লাগাম ধরতে পারবো বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমাদের দায়িত্ব অনেক, আমাদের জনগণকে সচেতন হতে হবে, তাদের স্বাস্থ্যবিধি সুন্দরভাবে, কঠোরভাবে, ভালোভাবে মেনে চলতেই হবে, এবং প্রশাসনকেও কঠোর হতে হবে। যারা মানুষ স্বাস্থ্যবিধি মানে না বা মানানোর চেষ্টা করে না, তাদেরকে যেন মানানো যায়, মানাতে বাধ্য করা হয়। তার জন্য যা যা করা থাকে তা তা করবে, তাহলে কিন্তু আমরা তৃতীয় ঢেউ ঠেকাতে পারবো ভবিষ্যতে। আমরা যদিও র্যাপিড ফায়ার বলছি, এটা র্যাপিড ফায়ার নাই, তারপরও মানে এই সেকশনের শেষ প্রশ্ন, আপনার জীবনে কোনো রোগীর কাছ থেকে শোনা থেকে ভালো লাগার কোনো কথা? রুগী তো অনেক রকমের রুগী দেখি, ভালো তো বিভিন্ন রকমের রুগী। প্রথম কথা হলো, বিভিন্ন রকমের রুগী দেখি, অনেক ডাক্তার ঘুরে ফিরে আসে, আমার কাছে আসে, ফেলিউর হয়ে আসছে। যখন শুনি যে আমার ট্রিটমেন্টে সেই ভালো হলো, তখন তো অবশ্যই ভালো তো লাগবে। এরকম তো প্রচুর, ইভেন অনেক বিদেশে ঘুরে আসছে, তারপরেও আমার কাছে আসছে। আমি আবার জিজ্ঞেস করি, কেন আসলেন? ফেইলিউর হয়েছে, আমি হয়তো দিলাম। কিছু কিছু রোগী, সব রোগী তো ভালো করা যায় না, বা সব রোগের চিকিৎসা তো সারা পৃথিবীতে কোথাও নাই। তারপর যেগুলো আমি হয়তো মনে করি যে আগে ডায়াগনোস গুলো ঠিক ছিল না, আমি সঠিকভাবে ডায়াগনোস করতে পারলাম, রোগী আমার দ্বারা ভালো হলো, তখন তো আনন্দ অবশ্যই লাগে, ভালো তো লাগবেই। এরকম ঘটনা তো প্রচুর রয়ে গেছে আমার জীবনে। এবং এই কথাও সত্য যে একটা মানুষ যখন ভালো হয়, আমাকে বলে, আমি আপনার হতে ভালো হয়েছি, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন, আরো দীর্ঘজীবী হন, আপনার দ্বারা মানুষের খেদমত, আরো লোকের সেবা করেন, তখন তো অবশ্যই আমি তো অনেকটা ধরনের আবেগ আপ্লুত হয়ে যাই, আনন্দ অনুভব করি, ভালো লাগে। আমার কাজই তো একটা, মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার দ্বারা যেন মানুষের উপকার হয়। এইটুকু যখন আমি মনে করি যে আমার দ্বারা মানুষের উপকার হলো, তখন সেই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় আসলে। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ। আমাদের র্যাপিড ফায়ার, যদি এটা র্যাপিড ফায়ার ছিল না, সেকশনটা এই পর্যন্তই। আমরা এবার মূল অনুষ্ঠান, যেটা দ্য চেঞ্জ মেকারে আমরা যাব। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ, আমরা জানি যে আপনি জামালপুরের একটা খুব ছোট্ট গ্রাম হারিয়াবাড়ি থেকে, খুব মধ্যবিত্ত পরিবারে স্যার আপনার জন্ম, ওখান থেকেই আপনার একটা লম্বা সময় কাটিয়েছেন। এখন সারা দেশের মানুষ আপনাকে চিনে, শুধু দেশ কেন, বিদেশে আপনার আপনার বই, মেডিসিনের ওপর যে 7টি বই আছে, দুটো বাংলা বই আছে ওটা বাদে, 7টি বই আছে, সেটা দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিসিনের ওপর স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হয়। আপনি আহ পুরস্কার পেয়েছেন, চিকিৎসা বিজ্ঞানে 21 পদক সহ আরো 4টি পুরস্কার পেয়েছেন। এই হারিয়াবাড়ির সেই আব্দুল্লাহ থেকে আজকের আব্দুল্লাহ, আপনার জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করেন। না, ধন্যবাদ। আমি তো ধরেন, তো 1954 সালে তো আপনার জন্ম, ওই আমলে, সেই পাকিস্তান আমলের কথা বলতেই হবে আর কি। তো ধরেন, তখন তো অজপাড়াগাঁই বলবো, তখন তো জামালপুর জেলা ছিল না, ছিল আসলে ময়মনসিংহ, পরে জামালপুর জেলা হয়। জামালপুর জেলার ইসলামপুর থানার হারিয়াবাড়ি গ্রামে আমার জন্ম, অজপাড়াগাঁ। আমার প্রাইমারি স্কুল, আমার শৈশব বলেন, কৈশোর বলেন, অনেকটা কাটছে কিন্তু আমার গ্রামেই। প্রাইমারি স্কুলটা ওখানেই, তারপরে আমার হাই স্কুলটাও কিন্তু আমার থানায় ছিল। ওই সময় ওই আমার থানায় ওইটা একটা একমাত্র বিখ্যাত স্কুল ছিল। তখন থেকে আমি মেট্রিক পাস করি। তারপরে আমি ঢাকায় চলে আসি, ইন্টারমিডিয়েট ভর্তি হই ঢাকা কলেজে। ঢাকা কলেজ থেকে পাশ করে মেডিকেল কলেজে ভর্তি হই, ঢাকা মেডিকেল কলেজে। এখানেও মোটামুটি সাফল্যজনক ভাবে ভালো রেজাল্ট করে পাশ করলাম আর কি, ডাক্তার হলাম, ইন্টার্নি করলাম, কিছুদিন গ্রামে ছিলাম। গ্রাম থেকে আবার ঢাকা মেডিকেলে আসলাম, একটা ভালো পোস্টিং হলো, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হলাম, তারপরে রেজিস্ট্রার হলাম। এরপরে পোস্ট গ্রাজুয়েশনের জন্য কিছুদিন আমি তৎকালীন আইপিজিএমআর, যেটা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, আমি এখানেও ভর্তি হয়ে গেছিলাম। এরপরে কিছুদিনের জন্য, ওই সময় কিন্তু আমাদের ধরেন বিদেশে যাওয়ার কিন্তু একটা প্রবণতা ওই সময় খুব বেশি ছিল, সবারই ছিল। ভালো বেতন পাওয়া যেত, চাকরি ভালো পাওয়া যেত। ওই সেটা লোভনীয় চাকরির একটা অফার পেলাম 1984 সনের কথা। ওই জন্য কিছুদিন আবার সৌদি আরবেও ছিলাম, 4-5 বছর ওখানে কাটালাম। কিন্তু ওখানে থেকে আমার ভালো লাগতো না, কারণ আমার টার্গেট ছিল ডাক্তারি পাশ করলাম, আর একটু বড় ডাক্তার হবো, ভালো উচ্চ শিক্ষা গ্রহণ করব মেডিসিন বিষয়ে। এবং যে এটা আমার মূল টার্গেট, টাকা পয়সা কামানোটা আমার কিন্তু টার্গেট না। সেই জন্য ওই চাকরিটা আমি বেশি দিন না করে, যদিও ভালো চাকরি ছিল, লোভনীয় চাকরি ছিল, ভালো পয়সা ছিল, কিন্তু ছেড়ে দিয়ে কিন্তু আমি চলে গেলাম ইউকে তে, গেলাম লন্ডন, চলে গেলাম আর কি, উচ্চতর ডিগ্রি গ্রহণ করার জন্য। সেটা এমআরসিপি বলে, ওইটাই মেডিসিনে ওই সময়, এখনো আছে, এটা হাইয়েস্ট ডিগ্রি, ব্রিটিশ ডিগ্রি এটা। তো মেডিসিনে ওটা পাশও করলাম। পাশ করেও আরেকটু লোভনীয় চাকরির অফার আমার ওই সময় ওখানেও ছিল, অনেক খুব হাই স্যালারিতে।
কিন্তু আমার বিদেশে ভালো লাগলো না। আমি মনে করলাম এই দেশে মানুষ হলাম, এই দেশের মাটি মানুষ, এই দেশের কাদা কাদা মাটিতে মানুষ আমি। এক ডিগ্রি উচ্চতর নিলাম, দেশে ফিরে গিয়ে দেখি জনগণের যদি কোনো সেবা করতে পারি, জনগণের কল্যাণে কোনো কাজ করতে পারি, সেটি আমার জন্য বড় পাওয়া হবে। সেই জন্য বাইরের লোভনীয় চাকরি, উচ্চ স্যালারি চাকরি ছেড়ে দিয়ে কিন্তু দেশে আসলাম। এসে তখন আমি জয়েন করলাম হোলি ফ্যামিলি হাসপাতালে, যেটা হোলি ফ্যামিলি, এখন যেটা হোলি ফ্যামিলি মেডিকেল, রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ। মানে মেডিসিনের কনসালটেন্ট হিসেবে 2 বছর ছিলাম। এরপরে পিএসসি এর মাধ্যমে অ্যাপ্লাই করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে তৎকালীন আইপিজিএমআর এ নতুন করে চাকরি হলো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সহকারী অধ্যাপক আর কি। সেখানেও জন্ম করলাম 1995 সনের জুন মাসে। সেটা আবার আলটিমেটলি কিন্তু আইপিজিএমআর টা ওটা পরে কিন্তু ইউনিভার্সিটি হলো, যেটা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। ওখানেই দীর্ঘ সময় ছিলাম আমি। ওখানে তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর হলাম, প্রফেসর হলাম, 3বার ইলেক্টেড ডিন হলাম, ডিপার্টমেন্টাল চেয়ারম্যান হলাম, এগুলো করতে থাকলাম। তো করে করে আমি এই পর্যায়ে আসছি। তো আমার একটা টার্গেট ছিল, আমি যে বলছেন আমি এখানে আসার পিছনে সেই যে অজপাড়াগের যে নামের কথা বললেন, সেই মানুষটি আর আমি এই পর্যায়ে মানুষ, হ্যাঁ অবশ্যই বোধহয় আমি ওই পর্যায়ে, তো তখন তো ছোটই ছিলাম, এখন অনেকটা বলতে পারি যে হয়তো একটু আপনার আপনার ভাষা অনুযায়ী একটু হয়তো উপর লেভেলে চলে আসছি। এর মধ্যে অনেক কিছুই জড়িত আছে। প্রথম কথা হলো অবশ্যই এটা আল্লাহ তাআলার খাস রহমত। আল্লাহ তাআলার রহমত ছাড়া তো আমি ওই জায়গা থেকে তো এত দূর আসতে পারতাম না, এতে তো কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহই কিন্তু আমাকে, আমি মনে করি আমার যোগ্যতাটা বোধহয় এতটা নাই আর কি, শুধুমাত্র আল্লাহর রহমতে আমি এত দূর চলে আসছি। এর সাথে আমার বাবা মার দোয়া অবশ্যই আছে। বাবা মারা চাচ্ছেন আমি বড় হই, বড় ডাক্তার হই, ভালো মানুষ হই, মানুষের সেবা করি। তারাও চাচ্ছিলেন না, তাদের দোয়া, তাদের তো চেষ্টা, মানে তাদের সাধ্য সাধনা যা পারছে আমার জন্য তারাও করছে। সবচেয়ে বাবা মার সাথে আর যাদের অবদান বেশি, তারা হলো আমার শিক্ষক মন্ডলী। আমার প্রাইমারি স্কুলে আমি যেহেতু একটু মোটামুটি ভালো ছাত্র ছিলাম, টিচারদের নজরে ছিলাম। তৎকালীন আমাদের টিচার যারা ছিলেন, প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, এখনো টিচাররা আমাকে ভালো দৃষ্টিতে দেখতো। কলেজ বলে, ইভেন মেডিকেল কলেজেও সবাই ভালো দৃষ্টিতে দেখতো। তাদের সাহায্য সহযোগিতা, তার ধরেন উৎসাহ উদ্দীপনা, এগুলি কিন্তু আমাকে এত দূর আসতে বা এত দূর আনতে কিন্তু আমাকে সহায়তা করছে। বিশেষ করে আমি যখন পাশ করলাম, আমি তো মেডিসিন লাইনের লোক, এমআরসিবি মেডিসিন। তো আমার ওই সময় কিন্তু আমি ভালো ভালো টিচারদের আন্ডারে আমি কাজ করার সুযোগ পেয়ে গেছিলাম। ওই সময় ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর এম এ কাদ্দি ছিলেন, উনি প্রথম ভাইস চ্যান্সেলর হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আমি ওনার আন্ডারে ছিলাম, প্রফেসর মনিরুদ্দিন আহমেদ ছিলাম, প্রফেসর মির্জা কামরুল হক স্যারের আন্ডারে ছিলাম, প্রফেসর ইউসুফ আলী স্যার। তারা কেউ বেঁচে নাই, তারা মেডিসিনের দিকপাল ছিলেন ওই সময়। এছাড়াও ছিলেন প্রফেসর জিএম চৌধুরী, তারপরে ধরেন এরকম আরো অনেকেই প্রফেসর ছিলেন। তো প্রফেসর ওয়ালিউল্লাহ স্যার ছিলেন। প্রত্যেকের আন্ডারে কিন্তু আমি ভালোভাবে ট্রেনিং নেওয়ার সুযোগ পাই। সবাই তারা আমাকে কিন্তু এনকারেজ করতেন। পরে যখন আইপিজিএম এর আসলাম, তখনকার অধ্যাপক, জাতীয় অধ্যাপক প্রফেসর নুরুল ইসলাম স্যার ছিলেন। স্যারেরও মোটামুটি আমার উপর একটা সুদৃষ্টি কিন্তু ছিল, ওনারাও ভালো চোখে দেখতেন। এরপরে আমি যখন বিদেশে চলে যাই, লন্ডনে যখন চলে যাই, লন্ডনের বিভিন্ন হাসপাতালে আমি কাজ করার বা ট্রেনিং নেওয়ার কিন্তু একটা সুযোগ হয়েছে। এবং ওখানে বিশিষ্ট কনসালটেন্ট যারা মানে তাদের তাদের লেখা বই কিন্তু আমরা, যে ডেভিডসনের মেডিসিন, কুয়ান ক্লার্কের বইটা যারা লিখছেন, এরকম কয়েকজন অথার যারা, তাদের আন্ডারে কিন্তু আমি ট্রেনিং নেওয়ার সুযোগ পাই। সেই সুযোগটা আমি গ্রহণ করি, আলটিমেটলি পাশ করি। তো এইগুলো বিভিন্ন ভাবে আমি আমার এই পর্যায়ে আসতে পেরেছি আর কি, আমি মনে করি। আরেকটা কথা বলতে, আপনি একটা কথা উল্লেখ করছেন, আমি 7টা বই আছে, এটার পিছনে একটা কারণ রয়ে গেছে। আমি যখন এসে জয়েন করলাম তৎকালীন আইপিজিএমআর এ, আমি আগেও যদি যখন এমবিবিএস পাশ করি কিছুদিন কিন্তু রেজিস্ট্রার ছিলাম ঢাকা মেডিকেল কলেজে। সেই 83-84 আমি কিন্তু ছাত্র পড়াইতাম। তো তখন তো বছর দুই মতো ছিলাম, তারপর তো বিদেশ চলে গেলাম। দেশে এসে যখন আইপিজিএমআর এ জয়েন করলাম সহকারী অধ্যাপক হিসাবে, আমি ছাত্রদের কিন্তু পড়াইতাম। এখানে কিন্তু সব পোস্ট গ্রাজুয়েট ছাত্র, সব এফসিপিএ না হয় এমডি বা এমআরসিপি এরাই ছাত্র আর কি। তো ক্লাস যখন পড়াই, আমার মনে হতো ক্লাসে তো মুষ্টিমেয় কয়জন, 50, 60, 100, 200 ছাত্র, আমি যে নলেজ গুলো দিচ্ছি এটা মুষ্টিমেয় ছেলেদের মধ্যে কিন্তু যাচ্ছে। তা আমার ধারণা হলো যে আমার যে অর্জিত জ্ঞান আমি মানুষের মধ্যে বিতরণ করতে চাচ্ছি, এই মুষ্টিময় কয়েকজন অর্জন করছে, এটা তো সাফিসিয়েন্ট না। আমি চাচ্ছি সারা দেশে সারা পৃথিবীতে মানুষ যেন আমার অর্জিত জ্ঞান আমি যেগুলো বিতরণ করছি এগুলো আমি যেন ধরে রাখতে পারি। এগুলো চিন্তাধারা থেকেই কিন্তু আমি আসলে বই লেখা শুরু করলাম। আর আমি দেখতাম ছাত্রদের যে পড়ায়, ওরা অনেক সময় গুছিয়ে বলতে পারে না, টেক্সট বই পড়ে পড়ে পরীক্ষার আনসার দিতে পারে না, বলতে পারে না, সুন্দর করে গুছায় উঠতে পারে না। এগুলো লক্ষ্য নিয়ে আমি কতগুলো বই লেখা শুরু করলাম। প্রথমে একটা মেডিসিনের, সবগুলি মেডিসিন রিলেটেড বই, শর্ট কেস ইন মেডিসিন বইটা লিখলাম, এবং সেটা বিপুল জনপ্রিয়তা অর্জন করলো। দেশ থেকে শুরু করে সারা দেশে
বাইরেও চলে গেল। এরপরে পরপর অনেকগুলো বই লিখলাম। তারপরে একটা এক্স এর উপরে বই লিখলাম, রেডিওলজি ইসিজির উপরে বই লিখলাম, ডাটা ইন্টারভেনশন লিখলাম, তারপরে লং কেস, শর্ট কেস, এরকম পর্যায়ক্রমে 7টা বই হয়ে গেল। এই বইগুলো কিন্তু দেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করলো। শুধু এমবিবিএস না, পোস্ট গ্রাজুয়েট ডাক্তার মোরলেস আমাদের দেশে সবাই পড়ে। আলটিমেটলি দেখা গেল এই দেশের গন্ডি পেরিয়ে ইন্ডিয়াতে, দিল্লি থেকে বিখ্যাত পাবলিশার, দুইটা পাবলিশার আছে, এলসিভিআর, আরেকটা হলো জেপি ব্রাদার্স। তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করলো। এলসিভিআর এ দুইটা বই করলো ওরা, আর 5টা বই করছে জেপি ব্রাদার্স, দিল্লি থেকে ইন্টারন্যাশনাল সেমিনার। এলসিভিআর কিন্তু এটা ব্রিটিশ জার্মানির পাবলিশার। যাই হোক, ওদের হেড অফিসটা কিন্তু আসলে দিল্লিতে। তো যাই হোক, তারা বইগুলো নিল এবং বইগুলো কিন্তু বিপুল জনপ্রিয়তা, শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বইগুলো কিন্তু অনেক স্টুডেন্টরা, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সবাই কিন্তু পড়ে। এটা আমার জন্য মনে হয় যে একটা বিশাল প্রাপ্তি, বিশাল অর্জন। এছাড়াও আমি কিন্তু ওই বাংলায় রেগুলার লিখতাম, এদের যে কোনো প্রথম শ্রেণীর পত্র পত্রিকা এগুলো প্রকাশিত হতো, তো সেগুলো কম্পাইল করে বাংলায় দুটো বের করলাম, 21শে বইমেলায় প্রকাশিত হইলো এগুলো। এই বইগুলো সাধারণ মানুষের কাছে কিন্তু বিপুল জনপ্রিয়তা পেয়েছে, চলছে, এখনো পাচ্ছে, জনগণ পড়ছে আর কি। তো এগুলোই আসলে আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি, যে আমি আমার অর্জিত জ্ঞান আমি আমার ছাত্রদের মাঝে বিতরণ করতে পারছি, জনগণের মাঝে বিতরণ করতে পারছি। হয়তো আমি এই বইগুলোর মাধ্যমে একদিন আমি হয়তো থাকবো, তো এক সময় তো থাকবোই না, এই বইগুলোর মাধ্যমে হয়তো আমি বেঁচে থাকবো আশা করি ভবিষ্যতে আর কি। স্যার, আপনি যেটা বললেন যে টাকা ইনকাম করা আপনার জীবনের উদ্দেশ্য না, আমরা অনেককে দেখি, ইতিবাচক ভাবেই আমি বলছি, যে তারা আর্থিকভাবেও আহ, খুবই উন্নত হন এবং একই সাথে মানব সেবাও করেন। আপনাকে কিন্তু আমরা দেখি একদম শুরু থেকে আপনি, এখনো আপনার চেম্বারে গেলে 300 টাকা ফিতে আপনাকে দেখানো যায়, যেখানে আমি লাস্ট যে ডক্টরের কাছে গেলাম আমি 1800 টাকা ফি দিয়ে দেখালাম। আহ আহ, মানে আপনি কখনো চিন্তা করেছেন যে ডক্টর আব্দুল্লাহর কাছে আসলে 300 না 3000 হলেও মানুষ যাবে? আহ মানে এই ফিটা আপনি কেন এখনো বাড়ান না? কিংবা আমি অনেককে দেখেছি যে যাকে মনে করেন যে ফি নেওয়ার দরকার না, আপনি তার কাছ থেকে নেন না। এটা তো যার যার মন মানসিকতার ব্যাপার, কে কত নেয় আমি ওইদিকে তো দেখি নাই। আমার টার্গেট হলো যে আমার যেগুলো বাঁচার জন্য যতটুকু ন্যূনতম চাহিদা পূরণের জন্য যা দরকার আমি ওইভাবেই চলছি আর কি, ওইভাবেই রাখি। এবং জনগণের জন্য অনেক সময় ধরেন খুব হাই নিলে তো, হাই মানে একটা ফি চার্জ ধার্য করলে তো অনেক সময় জনগণের তো জুলুম হয়ে যায়। সবাই তো সমানভাবে এগুলো দিতে পারে না। বিশেষ করে ধরেন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের লোক, সবার তো ওই ক্যাপাসিটি তো নাই। সেজন্য আমি এমন ভাবে একটা রাখলাম যাতে সাধারণ লোক থেকে শুরু করে উপরের লেভেলের লোকজনের জন্য আসতে পারে। সুতরাং টাকা কামানোই তো আমার টার্গেট না, জনগণের যাতে সেবাটাও হয়ে যায়। আর টাকা তো যা আল্লাহ যা দিছে আমি তো পাচ্ছি, এটা তো আমার জন্য মোটামুটি যথেষ্ট। টাকা কামানোর তো কোনো শেষ নাই। এটা যতদিন মানুষ না মারা যাবে, চোখ বন্ধ না হবে, ততদিন পর্যন্ত এই নেশা থাকবেই, করতেই থাকবে। আমি ওই নেশায় আমি যাই নাই, বা ওই নেশা আমাকে পেয়ে বসে নাই। সেই জন্য আমি মনে করি যা আছে আমি তৃপ্ত আছি, আমি ভালো আছি। অন্যরা কি করলো আমি ওই দিকে তাকাতে চাচ্ছি না আর কি। আমি আমার মতো করে চলছি, আমি মনে করি আমার মতো করে চলেই আমি তৃপ্ত আছি, আমি ভালো আছি। এবং আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন হয়তো এইভাবেই আমি চালিয়ে যাব আর কি, যতটুকু আমার সামর্থ্য সাধ্যে কোলায় আর কি। মানুষের সেবা দিয়ে যাব, সার্ভিস দিয়ে যাব। জনগণের দোয়া, তাদের যে আশীর্বাদ আমার জন্য করে, আমি মনে করি এটাই বোধহয় আমার জন্য বড় প্রাপ্য আর কি। এমনকি আমি যে সিরিয়াস হয়ে গেছিলাম, এই করোনা আক্রান্ত হলাম, এর আগেও দু একবার সিরিয়াস রোগে আক্রান্ত হয়ে গেছিলাম। তো সেগুলো আসলে আমি মনে করি যে আল্লাহর রহমতে, মানুষের দোয়ার বরকতে, মানুষের আশীর্বাদে, এবং সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দোয়ায় আশীর্বাদে কিন্তু আমি সুস্থ হয়ে উঠছি, ভালো আছি এখন পর্যন্ত। তো এটি আমার জন্য আমি মনে করি বড় পাওয়া আর কি। মানুষের আশীর্বাদ, তাদের দোয়াটার চেয়ে বড় পাওয়া বোধহয় আর কিছু নাই আর কি। আমরা স্যার আমাদের দ্য চেঞ্জ মেকার থেকে আপনার ব্যাপারে কিছু এন্ডোর্সমেন্ট নিয়েছি, কিছু মন্তব্য নিয়েছি। আমরা মন্তব্যগুলো একটু শোনাই আপনাকে স্যার। আমার বাবা মানে একজন চিকিৎসক হিসেবে কিরকম বা একজন শিক্ষক হিসেবে কিরকম, সেটা আসলে অনেকেই জানেন, ম্যাক্সিমাম মানুষই জানেন। তো আহ মেয়ে হিসেবে আমি এতটুকু বলতে পারি যে সে যে এই জায়গাটুকু অ্যাচিভ করেছে বা এই জায়গাটুকু এসেছে, এর জন্য আমি সবসময় দেখেছি আমার আব্বা অসম্ভব ডেডিকেটেড তার কাজের প্রতি, অসম্ভব পরিশ্রমী।
এবং তার রয়েছে দেশ এবং মানুষের প্রতি অসম্ভব ভালোবাসা। ইভেন তার মানে সামাজিক যে দায়িত্ব ওগুলোও করেছে, আমাদের বাড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলো করা, বা গ্রামের মানুষকে যতদূর সম্ভব সাহায্য করা। এবং এত কিছুর মাঝেও আমি যেটা বলবো, পরিবারে তার অবদান অসাধারণ। আমি আমার ভাই বোন ডাক্তার হয়েছি, এখানে তার ভূমিকা অসাধারণ। আমার মাকে সে সারা জীবনই অসম্ভব সম্মান করেছে, তার কাজে সাপোর্ট করেছে, এবং ছেলে হিসেবে তার বাবা মার প্রতি সমস্ত দায়িত্ব সে করেছে। তো এই জিনিসগুলা সবসময় আমার বাবার মধ্যে আমি দেখেছি আসলে। 98 থেকে 2018 পর্যন্ত স্যারের চেম্বারে আমার আসা যাওয়া। আমার বাবা মা ভাই বোন আমার মেয়ে আমার শ্বশুর বাড়ির অনেকে স্যারের পেশেন্ট। আমার বাবা ওনাকে এতটাই পছন্দ করতেন, বাবা ডক্টর কাছে যেতে চাইতেন না, বলতেন যে যদি আব্দুল্লাহ স্যারের কাছে নিতে পারো তাহলেই আমি যাব। আর ওনার কাছে গেলে মনে হয় আমি অনেকটাই মেডিসিন ছাড়াই অনেকটা ভালো হয়ে যেতাম। আবার চেম্বারে এরকমও দেখেছি যে ছোট বাচ্চা নিয়ে আসছে, বাচ্চা কান্নাকাটি করছে, এরকম আওয়াজ যদি উনি ভিতর থেকে পেতেন তাহলে তাদেরকে আগে ডেকে নিতেন। আগে বেশি অসুস্থ বয়স্ক তাদের সিরিয়াল অনেক পরে, এরকম হলেও উনি ডেকে নিতেন। স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা আপনাকে মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখি, চিকিৎসক হিসেবে দেখি, আপনার অনেক স্টুডেন্ট আছে তারা স্যার হিসেবে আপনাকে দেখে। স্যার, আপনার পরিবারের ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। আপনি যেটা বললেন যে ম্যাডাম কিছুদিন আগে করোনাতে তিনি শি পাস্ট অ্যাওয়ে, আপনার ছেলে মেয়ের তাদের ব্যাপারে যদি তাদের সাথে যদি আমাদের পরিচয় করিয়ে দেন। পরিবার বলতে আমার ছোট পরিবার, আমার বাপ মা ওনারা তো বেঁচে নেই। আমার বাপ প্রথমে একটা স্কুলের টিচার ছিলেন, স্কুল মাস্টার ছিলেন, পরে অবশ্য উনি গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করেন, অনেক আগের কথা। এগ্রিকালচারে চাকরি করতে উনি মারা গেছেন অনেক আগে। তো আমার মাও ওনারাও বেঁচে নাই। আমরা দুই ভাই, আমি তো ডাক্তারি লাইনে আছে, আমার ছোট ভাই ও কলেজের টিচার, ও রিটায়ারমেন্টে গেছে, কলেজের প্রফেসর হিসেবে রিটায়ারমেন্টে গেছে। ও আবার ওদিকে মৌলানাও, সে দুই দিক থেকে আছে। আর আমার ওয়াইফ তো তেজগাঁ কলেজের প্রফেসর ছিলেন, উনি তো চলে গেলেন গত ফেব্রুয়ারি মাসেই এই করোনায় আক্রান্ত হয়ে। আমার এক ছেলে এক মেয়ে, দুইজনই ডাক্তার। ছেলেটাও ডাক্তার, ছেলেটা বড়, ও এমআরসিপি করছে, পোস্ট গ্রাজুয়েট করে বিদেশে আছে, ওখানে ট্রেনিং নিচ্ছে, চাকরি করছে। আমার মেয়েটাও ও ডাক্তার, এবং সেও আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতেই এখানে চাকরি করে, এবং সে বর্তমানে এমডি কোর্সে আছে, ইন্টারনাল মেডিসিনে কোর্সে অধ্যয়নরত। মোটামুটি সংক্ষেপে এইটুকুই আমার ফ্যামিলির পরিচয় আর কি। স্যার, যারা তরুণ চিকিৎসক আছে কিংবা চিকিৎসা বিজ্ঞানে আসতে চায় তাদের কাছে আপনার কি মেসেজ আছে? মেসেজ বলতে, যারা মানে ডাক্তারি তো পেশাটা কিন্তু অন্য পেশার থেকে তো একটু আলাদা। মানে এটাকে অন্য পেশার সঙ্গে সম্পৃক্ত করলে বা তুলনা করলে তাহলে কিন্তু একটু অসুবিধা আর কি। কারণ এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস ঠিক, যে মানুষের জীবন জীবিকার জন্য তার তো আর্থিক দিক থেকে চিন্তা করতেই হবে, এটা সত্য। কিন্তু তাকে কিন্তু মনে রাখতে হবে যে মানুষের সেবাটাই টার্গেট, 1 নম্বর টার্গেট। আর এখানে শুধু ভালো টার্গেট যেন সবার থেকে, যেন তারা সবাই যারাই ঢুকছে এই রাস্তায় বা এই লাইনে বা এই ডাক্তারি পেশায়, আমাদের টার্গেট আমরা যেন ভালো ডাক্তার হই। অন্যান্য যারা তরুণ তাদেরকে বলবো যে তোমরা কিন্তু ভালো ডাক্তার হবে 1 নম্বর। ভালো ডাক্তার হলে কিন্তু হয় না, কারণ বিদ্যা বুদ্ধি করেই ভালো ডাক্তার হওয়া যায় না। ভালো ডাক্তারের সঙ্গে কিন্তু ভালো মানুষও হইতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। মানুষের সঙ্গে আচার আচরণ, কথাবার্তা, তার সঙ্গে কমিউনিকেশন, তার সঙ্গে যে কাউন্সিলিং, এগুলো যেন ভালো করে মেনটেন করা হয়। কারণ তা না হলে কিন্তু হয়তো খুব ভালো ছাত্র, খুব ব্রিলিয়েন্ট ডাক্তার, খুব অনেক কিছু সারা জীবনে কোনোদিন সেকেন্ড হয় নাই, সারা জীবন ফার্স্ট হয়েছে, তার মানে যে সে খুব ভালো ডাক্তার হবে বা ভালো মানুষ হয়ে কোনো গ্যারান্টি কিন্তু দিতে পারে না। সুতরাং টার্গেট থাকবে ভালো ডাক্তারের জন্য হওয়া যায়, সাথে সাথে ভালো মানুষ হয়ে যায়, দুইয়ের সমন্বয় যেন থাকে। তাহলেই কিন্তু এটা তাকে বলতে পারবেন যে, বা বলতে পারবো আমি, সাফল্যের পর্যায়ে তাকে পর্যায়ক্রমে সে তার সাফল্য বা লক্ষ্যে বা চূড়ায় কিন্তু সে পৌঁছতে পারে। এইটা যেন টার্গেটটা ঠিক থাকে, এখান থেকে যেন আমরা কেউ বিচ্যুত না হই। আর ডাক্তার যে এথিক্স কতগুলো আছে, যেগুলো কতগুলো নিয়ম আছে, এগুলোর জন্য আমরা বাইরে না যাই আর কি। এই জিনিসটা তাদেরকে একটু সজাগ থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই সৎ থাকতে হবে, সিনসিয়ারিতে কোনো সতের তো কোনো বিকল্প নাই। যদি মানুষ যদি সৎ না থাকে, তার অধ্যবসায় না থাকে, লক্ষ্যবস্তু ভালো না থাকে, তাহলে তো সে ভালো মানুষ হইতে পারবে না, ভালো ডাক্তার। এই টার্গেটটা যেন আমরা খেয়াল রাখি আর কি, সবাই আর কি। অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ
আপনি ব্যস্ত সময় আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। যারা দর্শক, যারা এগুলো দেখছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আমরা যেন করোনার সংক্রমণ থেকে নিজেকে, পরিবারকে, পাড়া প্রতিবেশীকে, সর্বোপরি দেশের মানুষকে বাঁচাতে পারি, তারা যেন ভালো থাকে, এই যেন হোক আমাদের কামনা সাধনা। ধন্যবাদ সবাইকে। আমরাও চাই করোনার এই প্রকোপ থেকে আমরা মুক্তি পাই। পরের পর্বে আরেকজন চেঞ্জ মেকারকে নিয়ে আসবো, তার চেঞ্জ মেকিং এর গল্প আমরা শুনবো। শুভ বিদায়।